চট্টগ্রামে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত, ভারী বর্ষণে ঢাকায় তীব্র জলাবদ্ধতা, মোকাবেলায় প্রশাসনকে প্রধানমন্ত্রীর নির্দেশ। ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক, একদিনের কর্মসূচি ঘোষণা বিএনপির। কাল বরিশালে যাচ্ছেন প্রধানমন্ত্রী, বৃক্ষরোপণ ও দলীয় সভা করবেন, চলছে ব্যাপক প্রস্তুতি। এবং লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে পুশিনে ব্যর্থ হয়ে ৩ নারীকে ভারতে ফেরত নিল বিএসএফ। আসসালামু আলাইকুম, মোর্শেদ শোভন স্বাগত জানাচ্ছি এনটিভির দেশের খবরে। আই গ্যাস ইউনাইটেড শিরোনাম দেখছিলেন, এবারে নিয়ে যাচ্ছি পুরো খবরে। টানা বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে পার্বত্য চট্টগ্রাম অঞ্চল সহ দেশের বিভিন্ন এলাকায় বন্যা পরিস্থিতির ভয়াবহ আকার ধারণ করেছে। পানিতে তলিয়ে গেছে সড়ক, মহাসড়ক। ঘরবাড়ি ও দোকানপাটে পানি ঢুকে জনভোগান্তি চরমে পৌঁছেছে। কোথাও কোথাও বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও এখনও লাখ লাখ মানুষ পানিবন্দী রয়েছেন। এদিকে বন্যা ও পাহাড়ি ধসে গেল 6 দিনে প্রাণ গেছে 43 জনের। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। বন্যার সঙ্গে নিষ্ঠুর হয়ে দাঁড়িয়েছে পাহাড়, যেন এক মৃত্যুদূত। গত কয়েকদিনে চট্টগ্রাম বিভাগে বন্যা ও পাহাড়ের বুক ভেঙে প্রাণ গেল নারী, শিশুসহ 43 জনের। এর মধ্যে 23 জন মারা যান কক্সবাজারে। প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে চট্টগ্রাম মহানগরী যেন এক জলনগরী। বৈরী আবহাওয়া, বিপাকে শ্রমজীবী মানুষ। 5 দিন পর চালু হয়েছে চট্টগ্রাম কক্সবাজার রুটে ট্রেন চলাচল। নতুন করে পানি বেড়েছে চট্টগ্রামের বেশ কিছু এলাকায়। পানিতে হাবুডুবু খাচ্ছে সাতকানিয়া, বাঁশখালী, লোহাগড়া, চন্দনাইশ উপজেলার বিস্তীর্ণ এলাকা। পানিবন্দী লাখ লাখ মানুষ, দুর্ভোগ সীমাহীন। তাদেরকে রিহ্যাবিলিট করার জন্য, পুনর্বাসন করার জন্য আমরা চেষ্টা করবো। গরু ছাগল দিতে হলে দিব, ঘর বাড়ি বানানোর জন্য এগুলি দিব। বৃষ্টিপাতের পরিমাণ কমে আসায় বাগাইছড়িতে নিম্নাঞ্চল থেকে ধীরে ধীরে নামতে শুরু করেছে বন্যার পানি। তবে এখনও রাঙামাটিতে পানিবন্দী শত শত পরিবার। বসত বাড়ি তো ডুবে গেছে, তারপরে দোকানও ডুবে গেছে। এখন বসত বাড়ি শুকাইছে, কিন্তু আমাদের তো খাবার দাবার নাই, এখন খাবারের ব্যবস্থা নেই। আমার কোনো থাকার ব্যবস্থা নেই, কোনো খাওয়ার ব্যবস্থা নেই। বাচ্চা কাচ্চা লইয়ে এই জায়গায় দাঁড়াই। বান্দরবনে বন্যা, পাহাড় ধসে বিপর্যস্ত জনজীবন। জেলার সঙ্গে আঞ্চলিক ও সারা দেশের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন। খাগড়াছড়িতে কিছু এলাকায় বন্যা পরিস্থিতির উন্নতি হলেও দীঘিনালায় এখনও প্লাবিত 1.5 শতাধিক পরিবারের বাড়িঘর। তলিয়ে আছে কক্সবাজারের চকরিয়া, পেকুয়া, মাতামুহুরী উপজেলার 50 গ্রামের জনপদ। সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজারে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও ভেসে উঠছে ক্ষতচিহ্ন। বাড়িঘর, মূল্যবান সম্পদ হারিয়ে দুর্গত অনেকের হাহাকার খোলা আকাশের নিচে। শওকত করিম, এনটিভি নিউজ ডেস্ক। হবিগঞ্জে বন্যা পরিস্থিতির খবর জানাতে যুক্ত হচ্ছে আমাদের সহকর্মী সেলিম মিয়ার সাথে। সেলিম, হবিগঞ্জে বন্যা পরিস্থিতির এই মুহূর্তে কি অবস্থা দেখছেন? পানি কি নামতে শুরু করেছে কিনা এবং সেখানকার জনদুর্ভোগের চিত্র আসলে আমাদের জানাবেন। সুবন, হবিগঞ্জের বন্যা পরিস্থিতি অনেকটাই উন্নত হয়েছে। বন্যার পানি নামার পরে এখন আসলে বন্যার ক্ষত চিহ্ন বের হয়ে আসছে। আমরা আজকে হবিগঞ্জের বন্যা কবলিত এলাকায় ঘুরে দেখেছি যে বিভিন্ন এলাকায় যেসব ঘর বাড়ি রয়েছিল, মাটির ঘর রয়েছিল, সেই মাটির ঘরগুলা পরে একদম দেয়াল ভেঙে যায়। এবং আমরা এই মুহূর্তে রয়েছি যে হবিগঞ্জের যে জায়গা দিয়ে কোয়াই নদীর বাঁধ ভেঙেছিল, সেই বাঁধের অংশে আমরা এখানে এসে আজকে দেখতে পাচ্ছি যে আজ 4 দিন অতিবাহিত হলো, এখন পর্যন্ত বাঁধ দেওয়ার এখন পর্যন্ত কোনো কাজ আমরা এখন পর্যন্ত দৃশ্যমান দেখতে পাইনি। এতে করে স্থানীয় লোকজনের মধ্যে একটি আতঙ্ক বিরাজ করছে, কারণ হবিগঞ্জে এখন পর্যন্ত হালকা এবং গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির ফলে যদি ভারী বর্ষণ হয় তাহলে আবারও তারা এই বন্যার কবলিত হতে পারেন। তো তারা বলছেন যেটা, যে এই বাঁধটা যদি এখন দ্রুত কর্তৃপক্ষ মেরামত করতো তাহলে আসলে পরবর্তী যে উন্নয়ন বোর্ড যেটি জানিয়েছে আগামী 2-1 দিনের মধ্যে হয়তো এই বাঁধটি মেরামত করা হবে। তো এই ছিল আমার কাছে। দর্শক, আমরা জানছিলাম হবিগঞ্জের বন্যা পরিস্থিতির খবর। রাত থেকে টানা ভারী বর্ষণে তীব্র জলাবদ্ধতায় সপ্তাহের প্রথম কর্মদিবসে কার্যত স্থবির হয়ে পড়েছে রাজধানী ঢাকার জনজীবন।
ঢাকার বিস্তীর্ণ এলাকায় সৃষ্টি হয় জলাবদ্ধতা। ফলে চরম ভোগান্তিতে পড়েন অফিসগামী মানুষ, নিম্ন আয়ের কর্মজীবী এবং জরুরি প্রয়োজনে বের হওয়া নগরবাসীরা। জলাবদ্ধতা, যানজট ও যানবাহনের সংকটে নাগরিক দুর্ভোগের চিত্র তুলে ধরেছেন নিয়ামুল আজিজ সাদিক। ব্যস্ততম নগরীর বেশিরভাগ রাজপথ জলমগ্ন। তুমুল বৃষ্টির কারণে জলাবদ্ধতা আর ভোগান্তির চিত্র যেন এতটুকুও বদলায়নি। প্রধান সড়ক থেকে অলিগলি বৃষ্টির পানিতে একাকার। কোথাও ধীরগতির যানবাহন, কোথাও দীর্ঘ যানজট, আবার কোথাও পানি মারিয়ে গন্তব্যে ছুটছেন মানুষ। গুরুতর অসুস্থ মানুষকে হাসপাতালে নেওয়াটাও বড় চ্যালেঞ্জ। বৃষ্টিতে ভিজে জলাবদ্ধতা পেরিয়ে হাসপাতালে পৌঁছানোর চেষ্টা, সঙ্গে সময়মতো চিকিৎসা পাওয়া না পাওয়ার অনিশ্চয়তা। নাগরিকের মনে ক্ষুব্ধ প্রতিক্রিয়া। বছর বছর ড্রেনেজ ব্যবস্থা এবং অপরিকল্পিত নগরায়নের বিরূপ ফলাফল কেন বয়ে বেড়াতে হবে? 12 ঘন্টা কি 10 ঘন্টা বৃষ্টি হইলে একেবারে পুরাটা শহর তলিয়ে যায়। আমার মনে হয় সরকারের এই ড্রেনটার উপর খুবই একটা জরুরি পদক্ষেপ নেওয়া উচিত। এই অসুবিধা হয়েছে, জলাবদ্ধতায় ভরে গেছে, ড্রেন পরিষ্কার নাই, এই বিধায় পানিতে অনেক ভরপুর হয়ে গেছে। ঢাকা শহরে যে অবস্থা, তাতে আমাদের মনে হয় যে আরও সরকারের পদক্ষেপ নেওয়া উচিত। আবহাওয়া অফিস জানিয়েছে তারা সতর্ক করেছিল কয়েকদিন আগেই এমন তুমুল বৃষ্টি আর লঘুচাপের ফলাফলের বিষয়ে। ভারী বর্ষণের আশঙ্কা কিন্তু আমরা গত 4 তারিখে চট্টগ্রাম এবং সিলেট বিভাগের জন্য কিন্তু ভারী বর্ষণের একটা সতর্ক সংখ্যা জারি করেছিলাম। এখন কিন্তু দেশের অধিকাংশ অঞ্চলে বৃষ্টিপাত হচ্ছে, কিন্তু 48 ঘন্টা পরে আমরা যেটা দেখি বৃষ্টিপাত হবে, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। পলিথিন ফেলায় সবগুলো ড্রেন বন্ধ করে রাখে, পানি নিষ্কাশন হয়ে যে যাবে। এই যে এখন আমি এখান থেকে হাইটে আসলাম, এর মধ্যে যে স্পঞ্জ, বড় বড় কাপড় সব দিয়ে ড্রেনের মধ্যে থুয়ে দিছে, তো এগুলো দিয়ে পানি যাবে কিভাবে? সপ্তাহের প্রথম কর্মদিবসে ভোগান্তিতে পড়েন কর্মমুখী মানুষ, জরুরি প্রয়োজনের মানুষ। গণপরিবহন সংকট, জলাবদ্ধতা আর যানজট, 3 সংকটে নাকাল নগরবাসী। কষ্ট অনেক ভোগান্তি হচ্ছে। পানি প্রচুর, 10 নম্বর প্রায় অর্ধেক কোমর অবধি পানি। যে কাজ এগুলো করতে পারতাছি না, তো গাড়িও বন্ধ হয়ে যায়। আজকে পুরা মার্কেট বন্ধ, আজকে পুরা দোকানদারি বন্ধ, অনেক টাকা লস। কঠিন বাস্তবতার মুখে পড়েন নিম্ন আয়ের মানুষ। বৃষ্টি মানেই তাদের আয় কমে যাওয়া, কাজে বিঘ্ন আর অনিশ্চয়তা। এদিক যাইছিলাম যাতে একটু বৃষ্টি পানি কম লাগে, এদিকে পানি বেশি, গাড়ি বন্ধ হয়ে গেছে, গাড়ি স্টার্ট হইতেছে না। বৃষ্টি অনেক, টিপি বৃষ্টি, আর রাস্তাঘাটে পানি বেশি, পানি টানি হারে না মামা। ভারী বর্ষণ ও জলাবদ্ধতার কারণে রাজধানীর বিভিন্ন স্কুলে চলমান অর্ধবার্ষিক পরীক্ষা স্থগিত করা হয়েছে। আগামীকাল থেকে ধীরে ধীরে বৃষ্টির পরিমাণ কমে আসতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। নিয়ামুল আজিজ সাদিক, এনটিভি নিউজ, ঢাকা। অতিবৃষ্টিতে সৃষ্টি হওয়া জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের জীবন সম্পদ রক্ষা, দ্রুত ত্রাণ ও চিকিৎসা সেবা নিশ্চিত এবং পরিস্থিতি মোকাবেলায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিকেলে সচিবালয়ে নিজ দপ্তরে জুম প্ল্যাটফর্মের মাধ্যমে দেশের 8 বিভাগের বিভাগীয় কমিশনার, পুলিশের ডিআইজি, জেলা প্রশাসক, পুলিশ সুপার, সিভিল সার্জন সহ মাঠ প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে ভার্চুয়াল সভায় তিনি এসব নির্দেশনা দেন। একই সঙ্গে আশ্রয় কেন্দ্রগুলোতে নিরাপদ পরিবেশ, পর্যাপ্ত স্যানিটাইজেশন ব্যবস্থা, বিদ্যুৎ ও যোগাযোগ সুবিধা সচল রাখার উপর গুরুত্ব দেওয়ার নির্দেশ দেন সরকার প্রধান। বিশেষভাবে নারী, শিশু, প্রবীণ ব্যক্তি, প্রতিবন্ধী এবং গর্ভবতী নারীদের প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা ও নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। বিরোধী দলের চিফ হুইপ এবং এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বৃহত্তর চট্টগ্রামের বন্যা এখন জাতীয় সমস্যায় পরিণত হয়েছে। সরকারের তৎপরতা উল্লেখযোগ্য নয় উল্লেখ করে তিনি বলেন, মন্ত্রী, এমপি ও স্থানীয় প্রশাসন যথাযথ কার্যকর ভূমিকা রাখছে না, মানুষের দুর্ভোগ কমাতে কার্যকর উদ্যোগ নিচ্ছে না। দুপুরে চট্টগ্রামের আনোয়ারা, বাঁশখালীর বন্যা দুর্গত এলাকা পরিদর্শন এবং ত্রাণ সামগ্রী বিতরণ শেষে নাহিদ ইসলাম সাংবাদিকদের এসব কথা বলেন। এ সময় এনসিপির মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ এমপি উপস্থিত ছিলেন। চট্টগ্রাম নগরীতে টানা ভারী বর্ষণে পানিবন্দী হয়ে পড়া চান্দগাঁও সিএনডি ও মোহরা এলাকার দুর্গত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিদ্য ইসলাম অমিত ও সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। সকালে তারা ক্ষতিগ্রস্ত এলাকাগুলো পরিদর্শন করেন এবং পানিবন্দী মানুষের খোঁজ খবর নেন।
খাদ্য সামগ্রী সহ প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী তাদের হাতে তুলে দেন। এ সময় তারা স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে বন্যা ও জলাবদ্ধতায় সৃষ্ট দুর্ভোগের বিষয়ে অবহিত হন। প্রতিমন্ত্রী বলেন, মানুষের কষ্ট লাঘবে সরকার, স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরা সমন্বিতভাবে কাজ করছে এবং প্রয়োজনীয় সহায়তা অব্যাহত থাকবে বলে জানান। ত্রাণ বিতরণকালে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। সমাপ্ত হলো একটি অধ্যায়ের। না ফেরার দেশে চলে গেলেন সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার। বিকেল 5টায় জাতীয় সংসদে দ্বিতীয় জানাজা শেষে সেখানেই চিরনিদ্রায় শায়িত হবেন রাজনীতির এই পুরোধা ব্যক্তিত্ব। এর আগে বাদ জোহর ধানমন্ডির তাকওয়া মসজিদে প্রথম জানাজা অনুষ্ঠিত হয় তার। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী খান আলামিন। গল্পের শেষটা যখন দৃশ্যমান, তখন বিদায়ের সানাই বাজাতে জড়ো হন স্বজন আর প্রিয়জনরা। ব্যারিস্টার জমির উদ্দিন সরকার জাতীয় পতাকায় অঙ্কিত ফ্রিজার ভ্যানে ধানমন্ডির 12-39 নম্বর ভাড়া বাসায়। ঢাকার জীবনের শুরু থেকেই যেখানে তার হাজারো স্মৃতির ছোট ছোট গল্প। পরিবারের সদস্য আর স্বজনরা সেই স্মৃতির আলাপেই বিমর্ষ। চোখের জল তো কারো কারো আগেই শুকিয়ে গেছে। বৈরী আবহাওয়ায় প্রিয় জন্মভূমি পঞ্চগড়ে নেওয়া হয়নি জমির উদ্দিনের মরদেহ। যদি তার কোনো কথায়, তার কোনো কাজে আপনারা কি কখনো মর্মাহত হয়ে থাকেন, অনুগ্রহ করে তাকে মাফ করে দিবেন। প্রথম জানাজা অনুষ্ঠিত হয় বাসার পাশের তাকওয়া জাবি মসজিদে। বাদ জোহর সেই জানাজায় অংশ নেন স্বজন, প্রিয়জন, সহকর্মী আর প্রতিবেশীরা। স্বভাবতই আমরা ওনার অনুপস্থিতি সবাই উপলব্ধি করব রাজনীতির অঙ্গনে। তবে একজন অনুসরণীয়, অনুকরণীয় ব্যক্তি ছিলেন। সকলের কাছে আমাদের আন্তরিকভাবে অনুরোধ, আপনারা ব্যারিস্টার মোহাম্মদ জমির উদ্দিন সরকার সাহেবের মাগফিরাতের জন্য, ওনাকে আল্লাহ তাআলা যেন জান্নাতুল ফেরদৌস দান করেন, সেই জন্য আপনারা দোয়া করবেন। আবারও খানিকটা যাত্রাবিরতি সেই 39 নম্বর বাসায়। নিথর দেহের প্রিয় এই মানুষটিকে শেষ নজরে চোখ জুড়িয়ে নেন কাছের মানুষগুলো। এবার বাড়িওয়ালা বাড়ি ছাড়ছেন। অনন্ত যাত্রায় তার মরদেহ নেওয়া হচ্ছে জাতীয় সংসদ ভবনে। বাদ আসর সংসদ ভবন প্রাঙ্গণে দ্বিতীয় জানাজা শেষে সেখানেই রাষ্ট্রীয় মর্যাদা সমাহিত করা হবে জমির উদ্দিন সরকারের মরদেহ। খান আলামিন, এনটিভি নিউজ, ঢাকা। আগামীকাল বরিশালে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে বৃক্ষরোপণ ও দলীয় সভা করবেন তিনি। তার এই সফর ঘিরে বরিশালে চলছে ব্যাপক প্রস্তুতি। বরিশাল থেকে সেই প্রস্তুতির খবর জানাচ্ছেন সহকর্মী আক্তার ফারুক শাহিন। ক্যামেরায় ছিলেন গোবিন্দ সাহা। নির্বাচনের পর প্রথমবারের মতো বরিশালে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার আগমন ঘিরে চলছে ব্যাপক প্রস্তুতি। নগরী জুড়ে চলছে একের পর এক স্বাগত মিছিল। সফরকালে এই অঞ্চলের মানুষের চাওয়া পূরণে প্রতিশ্রুতি দেবেন প্রধানমন্ত্রী, এমনই প্রত্যাশা সবার। তিনি প্রধানমন্ত্রী আসছেন প্রথম, এটা আমাদের বরিশালের সৌভাগ্যের চাবিকাঠি হিসেবে মনে করি। আমরা আশা করব বরিশালে বিভিন্ন রকমের সমস্যা আছে, 6 লেন আর 4 লেন, কুয়াকাটা পর্যন্ত, এরপরে আমাদের ভৌত অবকাঠামো আছে। আর বিশেষ করে জনস্বার্থে যে সমস্ত উন্নয়ন আমাদের প্রয়োজন, এগুলোর ক্ষেত্রে দাবি আমরা করব। নিশ্চয়ই আমাদের মানবিক প্রধানমন্ত্রী বিষয়টা বিবেচনা করবেন। গৌরনদী ও বরিশাল নগরীতে দুটি খালের পাশে গাছ লাগাবেন প্রধানমন্ত্রী। পরে শিল্পকলা একাডেমি মিলনায়তনে যোগ দেবেন সাংগঠনিক সভায়। প্রস্তুতির অংশ হিসেবে এসব এলাকা পরিদর্শন করেছেন প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিএনপি নেতারা। প্রধানমন্ত্রীর আগমনে উৎসবের ঢেউ জেগেছে নেতাকর্মীদের মধ্যে। বৃক্ষরোপণকে কেন্দ্র করেই উনি করছেন এবং অবশ্যই দলের গুরুত্বপূর্ণ নেতাদের সঙ্গে এবং দক্ষিণাঞ্চলের জনপ্রতিনিধিদের সঙ্গে তিনি দক্ষিণাঞ্চলের উন্নয়ন নিয়ে কথা বলবেন। আমরা ইতিমধ্যেই ফ্যামিলি কার্ড, ইতিমধ্যে কৃষক কার্ড, তারপরে বিভিন্ন ধর্ম প্রতিষ্ঠানের আলেম এবং ইমাম মসজিদদের জন্য আমরা কার্ড দিয়েছি। এই প্রোগ্রামের একটা অংশ হিসাবেই দক্ষিণাঞ্চলে আগমন। ঢাকা কুয়াকাটা 6 লেন সড়ক নির্মাণ সহ পূরণ হবে এই অঞ্চলের মানুষের সবগুলো চাওয়া, এমনই দাবি স্থানীয়দের। আক্তার ফারুক শাহিন, এনটিভি নিউজ, বরিশাল।
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ধবলসুতি সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশিনে ব্যর্থ হয়ে সেই 3 নারীকে নিজ দেশে ফিরিয়ে নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। শনিবার মধ্যরাতে শোলঘড়িয়া সীমান্ত দিয়ে তাদের ভারতের অভ্যন্তরে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছে বিজিবি। তারা জানায় গতকাল ভোরে ওই 3 নারীকে বাংলাদেশ ভূখণ্ডের দিকে ঠেলে পাঠায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তবে বিজিবি ও গ্রামবাসীরা এতে বাধা দিয়ে নারীদের পুনরায় ভারতের ভূখণ্ডে ফিরিয়ে দেয়। ফলে কাঁটাতারের বেড়ার এপাশে প্রায় 20 ঘন্টা ফেলে রেখে মধ্যরাতে ওই 3 জনকে ফিরিয়ে নেয় বিএসএফ। এসএসসি পরীক্ষার উত্তরপত্র নিজে মূল্যায়ন না করে ছাত্রকে দিয়ে খাতা মূল্যায়নের অভিযোগে কুমিল্লার দেবিদ্বার উপজেলার এক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও তার এক ছাত্রকে গ্রেফতার করেছে পুলিশ। তদন্তে জানা যায় অভিযুক্ত মোহাম্মদ বাচ্চু মিয়া কুমিল্লার দেবিদ্বার উপজেলার আবদুল্লাপুর হাজী আমির আলী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক এবং বর্তমানে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন। ভিডিওতে উত্তরপত্র মূল্যায়ন করতে দেখা যাওয়া তরুণ মেহেদি হাসান একই বিদ্যালয়ের ছাত্র। এমন অনিয়মের অভিযোগের সত্যতা পাওয়ার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করে। শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলনের নির্দেশে তদন্ত শেষে কুমিল্লার উপপরীক্ষা নিয়ন্ত্রক বাদী হয়ে দেবিদ্বার থানায় মামলা দায়ের করেন। এর প্রেক্ষিতে রাতে অভিযান চালিয়ে অভিযুক্ত 2 জনকে গ্রেফতার করা হয়। দেশের বিভিন্ন স্থানে দর্শক নন্দিত এনটিভির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। নানা আয়োজনের মধ্য দিয়ে জনপ্রিয় টেলিভিশন চ্যানেল এনটিভির 24 বছরে পদার্পণ উদযাপন করা হয়েছে বগুড়ায়। জেলা প্রেস ক্লাব মিলনায়তনে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়। এ সময় স্থানীয় সংসদ সদস্য রেজাউল করিম বাদশাহ, সিটি কর্পোরেশনের প্রশাসক এম.আর. ইসলাম স্বাধীন, জেলা পরিষদের প্রশাসক এ.কে.এম. আহসানুল হক তৈয়ব জাকির উপস্থিত ছিলেন। জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এনটিভির 24তম বছরে পদার্পণ উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয় লালমনিরহাটে। এ সময় লালমনিরহাট 2 আসনের সংসদ সদস্য রকুনউদ্দিন বাবুল বলেন, নিরপেক্ষ সংবাদের মাধ্যমে দেশের উন্নয়নে ভূমিকা রাখছে এনটিভি। বর্ণাঢ্য র্যালি, কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে গাইবান্ধায় এনটিভির 24তম বছরে পদার্পণ উদযাপন করা হয়েছে। এ সময় সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিঙ্কন সহ অনেকে উপস্থিত ছিলেন। ভালুকায় কেক কেটে এনটিভির 24তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। ভালুকা প্রেস ক্লাব মিলনায়তনে কোরআন তিলাওয়াত মিলাদ শেষে এনটিভি ও প্রতিষ্ঠানের চেয়ারম্যান আলহাজ মোসাদ্দেক আলীর জন্য বিশেষ দোয়া করা হয়। ফাঁদে আটকে পড়া সেই বাঘিনীকে উদ্ধারের 6 মাস পর ফের সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে। দুপুরে বাঘটি সুন্দরবনের আন্ধারমানিক এলাকায় ছেড়ে দেওয়া হয়। আর এর গতি পর্যবেক্ষণে বসানো হয়েছে 20টি ক্যামেরা। গেল 4 জানুয়ারি মোংলার সুন্দরবনে বৈদ্যমারী ফরেস্ট ক্যাম্প সংলগ্ন সার্কির খালথ এলাকা থেকে বাঘটি উদ্ধার করা হয়েছিল। ফাঁদে আটকে পড়ায় বাঘটির সামনে বাম পায়ে মারাত্মক ক্ষতর সৃষ্টি হয়েছিল। রাঙামাটিতে বৃষ্টি ও পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে বিজিবি। বিকেলে প্রথমে কর্ণফুলী স্টেডিয়াম সংলগ্ন কর্ণফুলী সরকারি ডিগ্রি কলেজ মাঠে কাপ্তাই ব্যাটালিয়নের পক্ষ থেকে 120 জন অসহায়কে ত্রাণ সহায়তা তুলে দেন বিজিবির রাঙামাটি সেক্টর কমান্ডার কর্নেল আবু মোহাম্মদ সিদ্দিক আলম। এ সময় তিনি বলেন, বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বিজিবির এই কার্যক্রম অব্যাহত থাকবে। খবর শেষ করছি, যাবার আগে আই গ্যাস ইউনাইটেড শিরোনামগুলো আরেকবার। চট্টগ্রামে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত, ভারী বর্ষণে ঢাকায় তীব্র জলাবদ্ধতা, মোকাবেলায় প্রশাসনকে প্রধানমন্ত্রীর নির্দেশ। ব্যারিস্টার জমিরুদ্দিন সরকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক, একদিনের কর্মসূচি ঘোষণা বিএনপির। কাল বরিশালে যাচ্ছেন প্রধানমন্ত্রী, বৃক্ষরোপণ ও দলীয় সভা করবেন, চলছে ব্যাপক প্রস্তুতি। এবং লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে পুশিনে ব্যর্থ হয়ে 3 নারীকে ভারতে ফেরত নিল বিএসএফ। এই ছিল দেশের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 6টায় ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।